নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বক্তা ঋতুপর্ণা চ্যাটার্জি। তিনি সোশিওলজিতে এমএ করেছেন, সমীক্ষণী যাদবপুর ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ে। তাছাড়া বর্তমানে তিনি সমীক্ষণীর একজন সহযোগী সদস্য এবং সেখানে তিনি কাউন্সিলিংও প্র্যাকটিস করেন। এছাড়াও তিনি কলকাতার সংলাপ, বম্বের অঙ্গন ট্রাস্ট এবং কলকাতা জেনেসিস ফাউন্ডেশনের সাথেও যুক্ত আছেন। তাছাড়াও তিনি 15 বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের নারী পাচার ও কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে কাজ করছেন। আমি আমাদের বক্তাকে অনুরোধ করব তার বক্তব্য সবার সামনে রাখার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমি ঋতুপর্ণা চ্যাটার্জি, সাইকোলজিক্যাল কাউন্সিলর, কনসালটেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করি এবং আমি বয়স্ক মানুষদের, যারা আমাদের সিনিয়র সিটিজেন, এল্ডারলি যারা, তাদের সাথেও আমি কাউন্সিলিং প্র্যাকটিস করি। এবং আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, কিভাবে আমি বয়স্ক মানুষদের সাথে কথা বলে তাদেরকে কাউন্সিলিং করে নিজে সমৃদ্ধ হই এবং তাদের সাথে তাদের পাশে থাকার চেষ্টা করি। সেটা দুটো লেভেলে করি। একটা হচ্ছে আমি তাদের বাড়িতে যাই, কিছু এল্ডারলি পিপল আছে যাদের বাড়িতে গিয়ে আমি তাদেরকে দেখি এবং তাদের সাথে কথা বলি, তাদের ফ্যামিলিদের সাথেও কথা হয় এবং এদের বয়স সীমা 60 থেকে 85-এর মধ্যে। এই গ্রুপটা যাদের সাথে আমি যাই কথা বলতে, তাদের সাথে এককভাবে কথা হয় প্রথমে, তারপরে তাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে কথা হয়। অনেক সময় ফ্যামিলি মেম্বার্সরা বাইরে থাকে, তাদের যারা কেয়ারটেকার থাকে তারা বাড়িতে থাকেন, তখন কেয়ারটেকারদের সাথে কথা হয়। পরবর্তীকালে সেশনের পরে ফোনে বা অনলাইনে, হোয়াটসঅ্যাপে বা যেভাবেই হোক, যারা তাদের ফ্যামিলি মেম্বার্স আছে, মূলত তাদের সন্তানরা, তাদের সাথে কথা হয়। এটা এনাদের সাথে কথা বলতে গিয়ে আমি যেটা অনুভব করেছি যে আর্থিকভাবে এদের কোনো সমস্যা নেই। আর্থিকভাবে এই ধরনের, এই ক্যাটেগরির বয়স্কা মানুষরা বেশ সচ্ছল, কিন্তু এনাদের মধ্যে একটা একাকিত্ব বোধ চূড়ান্ত পর্যায়ে। ওনারা বেশ একাকিত্বে ভোগেন। অনেক সময় দেখা যায় যে তাদের সন্তানরা শহরের বাইরে থাকে, দীর্ঘদিন বাইরে থাকে, ফোনে হয়তো যোগাযোগ হয়, কিন্তু শারীরিকভাবে তারা পাশে থাকেন না বলে তাদের এই পেশেন্টরা বেশ কীরকম যেন একটু একা, মন খারাপ, কি আর হবে, এই রকম একটা বোধ, একটা হতাশা বোধ, এই ধরনের একটা মানসিকতার মধ্যে দিয়ে সারাক্ষণ দিন কাটান, সারাক্ষণ এইরকম একটা বোধ নিয়ে চলাফেরা করেন। এমনও দেখেছি যে ঠিক আছে, দিচ্ছে তাই খাচ্ছি, জামা কাপড় পরাচ্ছে তাই পরছি, মানে ভীষণই একটা ইনডিফারেন্ট একটা ব্যাপার। কোনো কিছুর মধ্যেই যে খুব আনন্দ বা খুব দুঃখ, সেরকমও পেশেন্ট আমি দেখলাম যে তারা কখনো কখনো
যে বাড়িতে কেউ এলো সেইটা নিয়ে যে আনন্দ করা, সেগুলো নিয়ে তাদের মনের মধ্যে ওদের মেন জায়গাটা যেটা থাকে সেটা হচ্ছে যে তাদের যে নিজেদের লোক, নিজের যে বাড়ির লোক, নিজের যে সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, তারা তাদেরকে ছেড়ে বাইরে দূরে থাকে। এই দূরত্বটা যেন তাদেরকে বেশ কুরে খায়। এই জায়গাটা একটা বিশাল স্ট্রং জায়গা। অথচ খাওয়া-দাওয়া, পরিচর্যা, দেখাশোনা, আম ওষুধপত্র, ডাক্তার বদ্যি, কোথাও কিন্তু কোনো সমস্যা নেই। এটা হলো একটা দিক। আরেকটা দিক যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে আমি আম সিএমআইজি অর্থাৎ ক্যালকাটা মা উম মেট্রোপলিটন ইনস্টিটিউট ফর জেরন্টোলজিতে আসি। এখানে একটা সেন্টার আছে যেখানে মায়েরা আসেন, মানে বয়স্ক মায়েরা, ২-১ জন বয়স্ক আম লোক আছেন, ওনারাও আসেন। বয়স্ক মায়েদের সাথে এখানে আমি মূলত গ্রুপে বসি। একসাথে সবাই মিলে গ্রুপে বসি। বসে কথা বলি, কথা হয়। তারা নানান রকম সমস্যার কথা বলে। এদের সাথে কিছুদিন আমি এককভাবেও বসেছি, ওয়ান টু ওয়ান নিয়ে কথাও বলেছি। সেখান থেকেও বেশ কিছু ইনফরমেশন পেয়েছি। সেখান থেকে যেটা আমি দেখা যাচ্ছে, আমি কারোর নাম উল্লেখ করতে চাইছি না, তবু আমি কিন্তু ওভারঅল যে ফাইন্ডিংসটা যতদূর আমার মনে পড়ে ততদূর আমি শেয়ার করার চেষ্টা করছি। এনারা সবাই খুব অল্প বয়স থেকে, এনারা যে ক্যাটেগরি থেকে আসছেন, এনারা মূলত ওয়ার্কিং ক্লাস। এনারা দিন আনা দিন খাওয়া, ডে টু ডে লাইফে কাজ করে ওয়েজ লেবারের ফ্যামিলি থেকে এনারা আসছে। এরা অনেকেই খুব অল্প বয়স থেকে ডোমেস্টিক হেল্পের কাজ করেছে, তারপরে কনস্ট্রাকশন লেবার হেল্পে কাজ করেছে, দোকান, ফ্যাক্টরি, এইসব জায়গাতে কাজ করেছেন এনারা। এখন অনেক বয়স হয়ে গেছে, কেউ কাজ করেন, বাট সেই কাজগুলো হয়তো মন্দিরের কোনো একটা মন্দিরে, পাড়ার এলাকার মন্দিরে মন্দিরটাকে মুছে দেওয়া প্রত্যেক দিন, সেইটার বাবদে কিছু একটা আর্নিং হয় তাদের, খুবই অল্প হয়তো, বাট এই ধরনের মন্দির মোছার কাজ করা হয়তো। কেউ হয়তো খুবই সামান্য ডোমেস্টিক হেল্পের কাজ করে, খুবই সামান্য। আর এইভাবে ওদের কিছু আর্নিং আছে। কেউ বিধবা ভাতা পান। আর এখানে সেন্টারে মোটামুটি রেগুলার আসেন। এনাদের ফ্যামিলি মেম্বার্সদের যে জায়গাটা, এনারা অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে এই ক্যাটেগরির মায়েরা বা ভদ্রলোক দুজন যাদেরকে আমি দেখতে পাচ্ছি, মোটামুটি একটা ফ্যামিলি মধ্যেই থাকে, ফ্যামিলির কাছাকাছি থাকে। হয়তো যে ঘরে উনি থাকেন, ওনারা হয়তো একটা লোকালিটিতে থাকে, ক্লোজ কমিউনিটির মধ্যে থাকে, পাড়াতুতো একটা জায়গায় থাকে। যে ঘরটায় থাকে পাশের ঘরে হয়তো ছেলে মেয়ে থাকে, বা যে ঘরে ভাড়া থাকে, ভাড়া হয়তো তার মা দেয়, মেয়ে দেন বা তার ছেলে দেয়। হয়তো ওই ঘরেও মা থাকেন, ভদ্রমহিলা থাকেন, এবং তার সন্তানাদি হয়তো দুটো ঘরে পেরিয়ে, হয়তো দুটো বাড়ি পেরিয়ে কি চারটে বাড়ি পেরিয়ে কি পাশের পাড়া এরকম দূরত্বে থাকে। ফলে এদের সাথে এদের ফ্যামিলির যে প্রক্সিমিটিটা খুবই কাছাকাছি। এরা মোটামুটি রোজ নিজেদের একে অপরের সাথে দেখা করে। কিন্তু তাহলে এই মায়েরা কেন এই সিএমআই যেতে আসেন, সেন্টারে আসে? যেটা কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম, তারা বললেন, শেয়ার করলেন। সেটা হচ্ছে যে তাদের মধ্যে ফ্যামিলির সাথে যে বন্ডিংটা, সেই বন্ডিংটা অনেকটা কম, খুব মিনিমাল জায়গায়। অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড মারা গেছে, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড দূরে থাকে, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ভীষণ অসুস্থ, তাদের কেয়ার করতে হয়, এবং তাদের চিলড্রেনরা বা তাদের সন্তানরা মেয়ে হলে তারা বিয়ে করে
অন্য জায়গায় থাকে, সেখান থেকে মাকে সাহায্য করছে। ছেলেদের ক্ষেত্রে হয়তো কেউ মারা গেছে, ফলে ছেলে মানে ২ ছেলের ১ ছেলে অসুস্থ, আরেক ছেলে মারা গেছে, কি আরেক ছেলে টাকা পয়সা দেয় না, সংসারে হেল্প করে না, বা কেউ কাজ করে না, অসুস্থ বলে কাজ করতে পারে না। ছেলেদের বিয়ে হয়েছে, ছেলের বউ আম এনাদের সাথে দুর্ব্যবহার করে, বা ছেলেরাও অনেক সময় দুর্ব্যবহার করে। কিছু ছেলে হয়তো কোনো রকমের আম সাবস্টেন্স অ্যাবিউজ বা কোনো রকমের নেশার মধ্যে এঙ্গেজ হয়ে গেছে। তারা হয়তো আম সংসারের মধ্যে কোনো রকমের সাংসারিক যে অ্যাটাচমেন্টটা সেটা একেবারেই নেই। অথচ তারা একটা প্রক্সিমিটির মধ্যেই থাকছে, কিন্তু তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট নেই, এবং এদের জমানো টাকারও কোনো সেভিংসের কোনো ব্যাপার নেই। ওরা যা রোজগার করে সেইটাই সংসারে ব্যয় হয়ে যায়। এনাদের মধ্যে একটা চিন্তা থাকে, এই মায়েদের মধ্যে আমি যেটা দেখছি, এনাদের মধ্যে একটা চিন্তা সবসময় থাকে যে আমার ফ্যামিলিতে বিশেষ করে ছোট মানে নিজের সন্তানের সন্তান, নাতি নাতনি, এদেরকে নিয়ে এনাদের একটা ভবিষ্যতের একটা চিন্তা চলতে থাকে। এদের কি হবে, তাদের নাতি নাতনিদের কি হবে, তাদের টাকা পয়সা কোথা থেকে আসবে, পড়াশোনা করছে কিনা। ওনারা চান যে তারা পড়াশোনা ভালো করে করুক, ভালো মানুষ হোক, কিন্তু পয়সার অভাবে হয়তো পড়াশোনা কন্টিনিউ করাতে পারছে না, বা অনেক সময় তারা পড়াশোনা যেহেতু বাড়িতে গাইডেন্স পায় না, ফলে পড়াশোনা ওরা ছেড়ে দেয়। একটু উঁচু ক্লাসে উঠলেই পড়াশোনার স্টাইল ডিফিকাল্ট হলেই পড়াশোনা তারা মানে স্কুল ছুট হয়ে যায়, ড্রপ আউট হয়ে যায়। এইটা নিয়ে ওদের চিন্তা, ভবিষ্যতে কি করবে। তারপরে আনসাকসেসফুল ম্যারেজ অফ দেয়ার চিলড্রেন, বা নিজেদের সন্তানদের যে বৈবাহিক জীবনগুলো খুব একটা ভালো নয় বলে তাদের একটা মন খারাপ, তাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা তাদেরকে রেসপেক্ট করে না, তাদের জন্য কোনো টাকা পয়সা নেই, তাদের খাওয়া দাওয়া, তাদের জামা কাপড়, তাদের স্বাস্থ্য, অসুস্থতা, ডাক্তার ভর্তি, এইসব জায়গাগুলো কিচ্ছু নেই। সেইখান থেকে ওদের না একটা বন্ডিং, ফ্যামিলি বন্ডিংটা এতটাই শিথিল, এবং ঝগড়াঝাটি, এই পারিবারিক জীবনে দৈনন্দিন ঝগড়াঝাটি থেকে দূরে থাকার জন্য ওরা কী করে, সেন্টারে চলে আসে। সেন্টারে এসে ওরা যে ৩-৪ ঘন্টা থাকে, সেই ৩-৪ ঘন্টাতে ওনাদের বেশ একটা বিশ্রামের যে জায়গাটা ওনাদের বেশ ভালো লাগে। ওনারা একটু রেস্ট করেন, এবং অনেকেই এরকম বলে যে সারা জীবন তো অনেক কাজকর্ম করলাম, এবার একটুখানি বিশ্রাম করি, আর ভালো লাগে না। বাড়িতে গিয়ে তো সেই একই পরিস্থিতি, মানে বাড়িতে কোনো মোটিভেশনের জায়গা নেই, সেইটা যেন বারে বারে উঠে আসে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই গ্রুপের সাথে, বা এই দলের সাথে কথা বলে কিন্তু এদের সাথে কিন্তু অনেক আনন্দ করে কিন্তু সময় কাটানো যায়। আমি যখন এনাদের সাথে গ্রুপে কথা বলি, এনারা অনেক ডিভোশনাল, এনারা ভীষণ ডিভোটেড, লাইক এরা খুব ভালোবাসে ঈশ্বরকে, ঈশ্বর সংক্রান্ত কথা বলা খুব পছন্দ করেন। ভগবানের প্রতি ওনাদের একটা আস্থা, মানে ওইখানে যেন নিজেকে সমর্পণ করে দিয়েছে, এই জায়গাটা ওনাদের ভীষণ আছে। অতীতে এনাদের মধ্যে অনেকে খুব ভালো এমব্রয়ডারি, হাতের কাজ ভালো জানেন। অনেকে বলেছেন কাঁথা সেলাই করতে পারি, এমব্রয়ডারি কাজ, জামা কাপড় বানানো, কিন্তু এনাদের হেলথ ইস্যুজের জন্য হয়তো খুব একটা স্ট্রং, মানে ভারী কাজগুলো করতে আর পারেন না। হয়তো টুকটাক হয়তো একটা বোতাম সেলাই করে নিল বা কিছু। দু একজন আছেন যারা খুবই একটা সময় নাকি সেলাই ফোড়াই করতেন, এবং খুব খুশি, মানে সেই ব্যাপারটা নিয়ে যখন আমরা আলোচনা করি, ওনারা কিন্তু ওনাদের নিজেদের যে কিছু গুণ, যে গুণগুলো নিয়ে ওনারা বড় হয়েছেন, সেই গুণগুলো হয়তো অনেকে আইডেন্টিফাই করেনি, আনআইডেন্টিফাইড থেকে গেছে, কিন্তু ওরা নিজেরা জানেন যে ওনারা এই কাজটা খুব ভালো করতে পারেন। সেইগুলো নিয়ে যখন আলোচনা হয়, তারা এত হাসে, এত সুন্দর কথা বলেন, তাতে আমার যেন মনে হয় যে এনাদের যে গুণগুলো ছিল, সেই গুণগুলোকে যদি
ওনাদের বয়স অনুযায়ী কোনোভাবে সেটাকে যদি কেটার করা যায়, অনেকে সুন্দর রান্না করতে পারেন। হ্যাঁ, তো সেই রান্নার জায়গাটাকেও নিয়ে যদি আমরা একটু কোনোভাবে প্ল্যান করতে পারি যে এবং সেটা যদি আমাদের এই সিএমআইজির মধ্যেই হয়, তাহলে বেশ খুব ইন্টারেস্টিং হয়, আরও লাইভলি হয়, আরও অনেক মানুষজনকে কেটার করা যাবে, বয়স্ক মানুষজন ওনাদের মতো। হ্যাঁ, এগুলো আমার মাঝে মাঝে মনে হয় যে এনাদের 2-3টে জিনিস, একটা হচ্ছে রান্নার জায়গা হতে পারে, একটা হচ্ছে এমব্রয়ডারি বা এই যে হাতের কাজ যেগুলো ওনারা নিজে থেকেই জানেন সেটা, আরেকটা হচ্ছে যে ডিভোশনাল যে জায়গাটা বা আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির যে জায়গাটা, এই জায়গাগুলো ওনাদের ভীষণ ইটস অ্যাবসলিউটলি দেয়ার, একান্তভাবে ওনাদেরই জায়গা। এই জায়গাগুলোকে যদি আমরা একটুখানি অ্যাড্রেস করতে পারি, এগুলো নিয়ে আলোচনা করতে পারি, এগুলোকে কনস্ট্রাকটিভলি কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় এনারা ভীষণভাবে সেলফ মোটিভেটেড হবেন। এটা হয়তো একদিনে হবে না, আস্তে আস্তে আমি চেষ্টা করছি যাতে এদের সাথে কন্টিনিউয়াস গ্রুপে ডিসকাস করতে করতে যাতে ওনাদের থেকে আরও এরকম কিছু আইডিয়াস আসে, এবং যদি ওনারা আইডিয়াসগুলো নাও উঠে আসে, আমরা যদি সেটাকে কাস্টমাইজ করে, সিএমআইজি যদি নিজে থেকে কাস্টমাইজ করে কিছু একটা আইডিয়া ডেভেলপ করতে পারে, যেটা অনেক লং টার্ম আরও আউটরিচিং হতে পারে এবং এই মহিলাদেরকে একটা খুব ভালো স্যাটিসফ্যাক্টরি একটা মেন্টাল ডেস্টিনেশনে নিয়ে যেতে পারে। তো সেটা একটা ইচ্ছা। তো যেটা আমার যেটা একটা বলার জায়গা, সেটা হচ্ছে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে মায়েরা যাদেরকে আমি বাড়িতে গিয়ে কাউন্সেলিং করি ইন্ডিভিজুয়ালি, তাদের মধ্যে একটা লোনলিনেস আছে। আর যে মায়েরা এই সেন্টারে আসে, সেন্টারে এসে এই গ্রুপের মধ্যে থাকে, তাদের মধ্যেও একটা লোনলিনেস আছে। তাহলে লোনলিনেস ইজ কমন, কিন্তু কিন্তু একটু ধরনটা যেন একটু অন্যরকম। এখানে যেন সেন্টারে যারা আসে তারা ফ্যামিলির প্রক্সিমিটির মধ্যেই থাকছে, কিন্তু তবু তারা লোনলি। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদেরকে কি আমি কাউন্সিলিং করছি, তাদের অনেকেই পেরেন্টসরা যারা এল্ডারলি পিপল, তাদের হয়তো চিলড্রেনরা দূরে থাকে, তো তারা ফিজিক্যালি ভীষণভাবে দূরত্বে থাকে তাদের চিলড্রেনদের থেকে। ফলে তাদের নিডটা, তাদের লোনলিনেস ভীষণ ফিজিক্যাল, আর এনাদের নিডটা ভীষণভাবে মানে মেন্টালি একটা যে সাপোর্ট সিস্টেম, মেন্টাল সাপোর্ট সিস্টেম বা যারা সেন্টারে আসে তাদের যে বাড়ির যে পরিস্থিতি, সেখানে লোকজন আছে কিন্তু তাহলেও তারা যেন সাপোর্টটা পায় না, এরকম একটা ফিলিং নিয়ে আসে। তো এই তারতম্যটা আপাতত আমি দেখছি, এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা কাউন্সিলড হচ্ছে তাদেরকে চেষ্টা করছি তাদের মধ্যে আরও স্কিল বিল্ডিং, তাদের রেজিলিয়েন্স যতটা পারা যায় তাদেরকে অ্যাকসেপ্ট করা, তাদেরকে নন জাজমেন্টালি অ্যাকসেপ্ট করা, তাদেরকে সেই স্পেসটা দেওয়া, তারা যাতে যে কথাগুলো বলতে চান যেন বলতে পারেন, সেই জায়গাগুলোকে ধরার চেষ্টা করা সাপোর্টিভ থেরাপি দিয়ে। আর এই গ্রুপের মধ্যে যেন মনে হয় কমিউনিটি যাদেরকে সিএমআইজির সেন্টারে আমি আসতে দেখছি, তাদেরকে দিয়ে যেন একটা কিছু করা যাবে, সেরকম যেন একটা আলো আমি এই সেন্টারে দেখতে পাচ্ছি। তো মোটামুটি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের বক্তাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপস্থাপিত করার জন্য। অনেক ধন্যবাদ। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআইজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো থাকবেন, নমস্কার, এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।